আচ্ছা, আজকে শুরু করব গাউসের সূত্র। ক্লাস 12-এর যে ইলেকট্রিক ফিল্ড যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে গাউসের সূত্র। তো সেই গাউসের সূত্র শিখবো এবং গাউসের সূত্র থেকে বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা বার করব। তো গাউসের সূত্র শেখার আছে আমরা কয়েকটা জিনিস দেখি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর মানে হচ্ছে যে আমরা যেটাকে ক্ষেত্রফল বলি, এরিয়া বলি, সেটা অ্যাকচুয়ালি স্কেলার কোয়ান্টিটি নয়, সেটা অ্যাকচুয়ালি ভেক্টর কোয়ান্টিটি। যেমন মনে করো এরকম একটা বৃত্তাকার কোনো একটা ক্ষেত্র দিয়েছে, যার রেডিয়াস মনে করো আর, তাহলে এর ক্ষেত্রফল কী লিখব? পাই আর স্কোয়ার, তাই না? এর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, কিন্তু এটা ঠিক নয়। ক্ষেত্রফল হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এখানে একটা এন ক্যাপ দিতে হবে। এবার এই ক্ষেত্রফলের ডিরেকশন কোনটা হবে? সেটা হচ্ছে এই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব দিক বরাবর একটা একক ভেক্টর। এবার ক্ষেত্রফল, এটা যদি ক্ষেত্রফল হয় তাহলে এর ডিরেকশন কোন দিকে হবে? এর উপর লম্ব বরাবর, বাইরে বরাবর। তো আমরা এটাকেও নিতে পারি, আবার এটা এই দিকে যদি নিই, এই দিক বরাবর নিচের দিকে, তাহলে এটাও এই ভেক্টরটার, এই ক্ষেত্র ভেক্টরটার ডিরেকশন বোঝায়। ওপর দিক বা নিচের দিক যে কোনোটাকেই আমরা এই ক্ষেত্রটার দিক বুঝতে পারি। যেমন মনে করো এরকম একটা ক্ষেত্রফল দিয়েছে, দিয়ে বলেছে এর দিক কোনটা, তাহলে এর দিক এইটাও নিতে পারি বা এর নিচের দিকে এটাও নিতে পারি। তাহলে কোনটা নেবো সেটা আমাদের সুবিধার উপর নির্ভর করছে। আমাদের যে দিকটা নিলে সুবিধা হয় সেই দিকটাই হচ্ছে এই ক্ষেত্রটার ভেক্টর। বুঝে গেল? সাধারণত যদি কোনো বদ্ধ তল হয়, যদি ক্লোজড বদ্ধ তল হয়, তাহলে সেক্ষেত্রে সেই তলটার ডিরেকশনটা বাইরের দিকে না হয়। যেমন এরকম যদি এরকম কোনো একটা বদ্ধ তল এরকম যদি হয়, তাহলে মনে করো এখানে একটা ছোট্ট বড় মনে করো ক্ষেত্র নিলাম, এই ক্ষেত্রটাকে বললাম ডিএস। তাহলে এই ডিরেকশন কোন দিকটা নেবো? এই তলের সঙ্গে লম্ব একটা তীর দেবো, ডিরেকশন দেখাবো, সেই দিকটাই হচ্ছে এই ডিএসের দিক। ঠিক আছে? আর মনে রাখবে যে ক্ষেত্রের যে দিক সেটা সবসময় ক্ষেত্রের সঙ্গে লম্ব হয়, মনে রাখবে। চলো নেক্সট দেখি। তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রের মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা পাস করে, অতিক্রম করে, সেইটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তো মনে করো এখানে ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ড মানে জানি একক ক্ষেত্রের মধ্যে সংখ্যক তড়িৎ বলরেখা পাস করছে। আর এই যে ক্ষেত্রটা দিয়েছে সেই ক্ষেত্রটা মনে করো ডিএস। ডিএস মানে এইখানে লিখি সবচেয়ে ভালো, এইটা হচ্ছে ডিএস। যেহেতু এটা ভেক্টর রাশি, তাহলে এর ডিরেকশন আছে, এই দিকটা হচ্ছে তার দিক। আমি নিচের দিকেও নিতে পারতাম, কিন্তু আমাদের সুবিধার জন্য উপর দিকে নিলাম। তাহলে বলছে যে এই ক্ষেত্রের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা লম্বভাবে অতিক্রম করছে সেইটি হচ্ছে তড়িৎ ফ্লাক্স। কিন্তু এই বলরেখাগুলো তো লম্বভাবে অতিক্রম করছে না, তাহলে আমাকে কি করতে হবে? এই ডিএসটার বরাবর উপাংশ নিতে হবে, অথবা এর ডিএক্স বরাবর উপাংশ নিতে হবে। আমি ধরি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এর যদি আমি এই দিক বরাবর উপাংশ নিই, তাহলে এর এই দিক বরাবর উপাংশ হবে কস থিটা। তাহলে ফ্লাক্স হবে এই ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে কস থিটা ইন্টু ডিএস। তার মানে এটাকে লিখতে পারি আমরা ডট ডিএস। আমি ডিএস এর ইলেকট্রিক বরাবর উপাংশ নিলেও সেম হতো। ঠিক আছে? মানে মনে রাখবে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। আর যেহেতু এখানে ডিএস দিয়েছে, তাহলে ডিএস ক্ষেত্রফলে যদি লম্ব হতো, মনে করো এরকম ক্ষেত্রফল দিয়েছে আর বলরেখাগুলো এরকমভাবে পাস করছে, তাহলে সেক্ষেত্রে আর কস থিটা আসতো না। সেক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স কত হতো? ডিএস। হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে হবে ইন্টু ডিএস। কিন্তু যেহেতু এখানে লম্বভাবে অতিক্রম করেনি, তাহলে বলরেখাগুলোর ডিএস বরাবর উপাংশ নিতে হবে, ওই জন্য কস থিটা নিতে হয়েছে। তাহলে এইটি হচ্ছে তড়িৎ ফ্লাক্স ডট ডিএস। নেক্সট, ঘন কোণ। আমরা এমনি সিম্পল কোণ জানি, তাই না? মনে করো এইটা হচ্ছে আমাদের সিম্পল কোণ, ABC হচ্ছে এটা সিম্পল কোণ। সিম্পল কোণ মানে কি? এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক কোণ। এই কোণটা যখন ত্রিমাত্রিক হবে তখন সেটাকে বলা হয় ঘন কোণ। যেমন এখানে একটা ক্ষেত্রফল দিয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল দিয়েছে। এই ক্ষেত্রফলটা মনে করো এই ও বিন্দুতে কতটা কোণ তৈরি করে, সেই কোণটা কিন্তু ঘনকোণ। এবং এই কোণটা তুমি একটা যদি শঙ্কু চিন্তা করো,
ঠিক আছে, শঙ্কুর মতন যদি কোনো কিছু চিন্তা করো, সেই শঙ্কুর মতন অংশ হবে এটা একটা। ঠিক আছে, তাহলে কোনো একটা ক্ষেত্র, এই একটা ক্ষেত্র যে কোনো একটা বিন্দুতে যে 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক কোণটা তৈরি করে, সেই কোণটাকে বলা হয় ঘনকোণ। এবার এই ঘনকোণটাকে মাপা হয় কী করে? ঘনকোণটাকে মাপা হয় এই যে ডিএস যে তলটা আছে, এই ডিএসের মনে করো এই বিন্দুর রেসপেক্টে আমি এই তলটার ঘনকোণ বার করতে চাইছি। তাহলে কি করব, এই বিন্দু থেকে ও বিন্দু থেকে আমি একটা এরকম ভেক্টর আঁকবো এবং সেটা মনে করলাম এন ক্যাপ। এবারে ডিএস তলটা এই দিকে আছে, তাহলে এই ডিএসের তলের এন ক্যাপ বরাবর উপাংশ কত হবে? সেটা হচ্ছে এইটার বরাবর উপাংশ হবে ডিএস কস থিটা। যদি আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, এই ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এইটাকেই বলা হয় ও বিন্দুর সাপেক্ষে এই ক্ষেত্রটার ঘনকোণ। ঠিক আছে, তাহলে এই তলটা বেঁকে আছে, এই তলটা এই বিন্দুর রেসপেক্টে, এই আর ভেক্টরটার রেসপেক্টে যদি আমি লম্বভাবে ধরি, তাহলে সেই যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলকে এই দূরত্বের স্কোয়ার দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়, সেইটাই হচ্ছে এই বিন্দুতে ঘনকোণ। এর একক হচ্ছে স্টেরিডিয়ান। বুঝতে পারা গেল? দেখো একটা জিনিস খেয়াল করো, যে এই ক্ষেত্রফলটা যা ঘনকোণ তৈরি করেছে, আমি যদি এইখানে আরেকটা ক্ষেত্রফল নিই, সেও কিন্তু সেম কোণ উৎপন্ন করবে। আবার এইখানে যদি একটা ক্ষেত্রফল নিই, সেও কিন্তু একই কোণ তৈরি করবে। তাহলে ঘনকোণ কিসের উপর নির্ভর করে? প্রথম নির্ভর করে এই ক্ষেত্রফলটা কত তার উপর, 2 নম্বর হচ্ছে এই দূরত্বটা কত তার উপর, 3 নম্বর হচ্ছে এই ক্ষেত্রফলটা কিভাবে আছে, লম্বভাবে আছে না ঘুরিয়ে আছে। যেমন আমি যদি এরকম একটা তল নিই, তার ক্ষেত্রফল অনেক বেশি হবে, কিন্তু সেও একই ঘনকোণ তৈরি করছে। তাহলে কিভাবে এই বিন্দুর সঙ্গে আছে তার উপর ডিপেন্ড করে ঘনকোণটা কেমন হবে। তাহলে ঘনকোণ সমান ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। বুঝতে পারা গেছে? তো আমাকে যদি এরকম জিজ্ঞেস করে যে গোটা বৃত্ত, এই যে গোটা একটা গোলক, তার ওপর তো তলটা, ওপরের তলটা, সেই ওপরকার গোলকটা এই কেন্দ্রে কত ঘনকোণ তৈরি করে যদি এরকম জিজ্ঞেস করে, তাহলে আমরা কি দেখব? মনে করো এই গোলকটার উপর আমি একটা ছোট্ট বড় অংশ নিলাম, এই ছোট্ট বড় অংশটা হচ্ছে ডিএস। ঠিক আছে, তাহলে এই ডিএস তলটা বৃত্তের কেন্দ্রে কত ঘনকোণ তৈরি করবে? সেটা হবে ডিএস বাই আর স্কোয়ার। কস থিটাটা আসবে না, তার কারণ এখানে যে আটটা আমি আঁকবো, এখানে এই যে আটটা যেটা আঁকবো, সেই আটটা এই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে। তাহলে ডিএস, এইটা হচ্ছে ডিএস ভেক্টর এবং আর ভেক্টর সেম দিকে হবে, আর এবং ডিএস পরস্পর লম্ব হবে, মানে কস থিটাটা 1 হবে, থিটাটা 0 ডিগ্রি হবে। ওই জন্য যদি ছোট্ট পারা একটা এরিয়া নিই এই গোলকের উপর, তাহলে সেই ছোট্ট পারা এরিয়াটা এই কেন্দ্রে ডিএস বাই আর স্কোয়ার ঘনকোণ তৈরি করবে। তাহলে যদি পুরো ক্ষেত্রফলটা আমি বার করতে চাই, তাহলে কত ঘনকোণ তৈরি করবে? তাহলে পুরোটার জন্য যদি আমি বার করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন ডিএস বাই আর স্কোয়ার হবে। আর স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, কারণ বৃত্তের ব্যাসার্ধ কনস্ট্যান্ট, তাহলে 1 বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন বেরিয়ে চলে এলো, ইন্টিগ্রেশন ডিএস। ইন্টিগ্রেশন ডিএস মানে হচ্ছে এই গোলকটার মোট ক্ষেত্রফল, সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে 1 বাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেল, তার মানে হয়ে গেল আমাদের 4 পাই। ঠিক আছে, অর্থাৎ গোটা গোলকটা তার কেন্দ্রে 4 পাই ঘনকোণ তৈরি করে। ঠিক আছে, কেন্দ্র না হয়ে যদি অন্য কোনো পয়েন্ট নিতাম, ঠিক আছে, কেন্দ্র না হয়ে যদি অন্য কোনো পয়েন্ট নিতাম, সেক্ষেত্রেও ঘনকোণটা 4 পাই হতো, আলাদা হতো না। কারণ একই ব্যাপার, এই গোটা বৃত্তটা যা, আমি যদি এইখানে একটা ছোট বৃত্ত আঁকি, ছোট বৃত্ত না গোলক যদি আঁকি, তাহলে সেটাও সেম ওই ডেফিনেশন সংজ্ঞা অনুযায়ী, তাহলে সেটাও নিশ্চয়ই তার কেন্দ্রে 4 পাই কোণ উৎপন্ন করছে। যেমন যদি আমাকে বলে যে এইরকম একটা বদ্ধ তল দিয়েছে, এটা বদ্ধ তল মনে করো, ঠিক আছে, বদ্ধ তল দিয়েছে, তাহলে এইখানে কত ঘনকোণ তৈরি হবে? এটা 4 পাই ঘনকোণই তৈরি করবে, কারণ এই তলটা, এই যে বেঁকা বেঁকা তলটা, এই তলটাকে আমি এরকম একটা বৃত্ত হিসেবেও কল্পনা করতে পারি। ঠিক আছে, এই বৃত্তটার কেন্দ্রে যা ঘনকোণ তৈরি করবে, এই একা বেঁকা তলটাও সেম ঘনকোণ তৈরি করবে এই রকম ধরনের সংজ্ঞা অনুযায়ী। ঠিক আছে, তলটা এইভাবে থাকলে যে ঘনকোণ তৈরি হচ্ছে, এইভাবে থাকলেও ঘনকোণ তৈরি হচ্ছে, যেরকমভাবেই থাক না কেন, শুধুমাত্র পুরো কতটা জায়গা, যা জায়গায় কভার করছে, এও ততটা জায়গায় কভার করছে 3 ডাইমেনশনালি।
তাহলে যখনই কোনো বদ্ধ তল হবে তখন তার কেন্দ্রে 4 পাই ঘনকোণ তৈরি হবে। ঠিক আছে, চলো নেক্সট। গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য বলছে যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সেই বদ্ধ তলের ভেতরে অবস্থিত আধানের 1/ε0 গুণ। তার বাইরে যে আধান আছে তার জন্য গোটা বদ্ধ তলে কোনো তড়িৎ ফ্লাক্স হবে না। অর্থাৎ মনে করো এইটা একটা বদ্ধ তল, সেই বদ্ধ তলের ভেতরে কিউ পরিমাণ আধান আছে এবং বাইরে Q1 পরিমাণ আধান আছে। তাহলে এই Q1 আধান থেকে বড় রেখা বেরোচ্ছে, তাহলে এই যে তল আছে সেখানে তড়িৎ ফ্লাক্স হবে। তো বলছে সেই টোটাল যে তড়িৎ ফ্লাক্স ফাইটা সেটা বলছে 1/ε0 ইন্টু কিউ, বা ফাই সমান Q/ε0। এইটাই হচ্ছে গাউসের উপপাদ্য। বাইরে যে আধানটা আছে তার জন্য তড়িৎ ফ্লাক্স হবে না। কি হবে দেখো, বাইরের জন্য যে বড় রেখাগুলো যাচ্ছে সেগুলো যতটা ঢুকছে ততটাই বেরিয়ে যাচ্ছে। ঢোকার তড়িৎ ফ্লাক্সটাকে প্লাস বললে যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে মাইনাস বলতে হবে। তাহলে বাইরে যে আধানটা আছে তার জন্য টোটাল তড়িৎ ফ্লাক্স 0 হয়ে যাবে। বুঝে গেল? তাহলে গাউসের উপপাদ্য বলছে যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স তার ভেতরে যে আধানটা আছে সেই আধানটার 1/ε গুণ। এবার আধানটা যেখানে খুশি সেখানে থাকতে পারে, মাঝখানেই থাকতে হবে এমন কোনো ব্যাপার নয়, পাশে থাকলেও তাই, যেখানে থাকলেও হ্যাঁ। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে এইটা যদি বদ্ধ তল হয়, আধানটা যদি এইখানে থাকে তাহলে যা তড়িৎ ফ্লাক্স হবে, মোট তড়িৎ ফ্লাক্স যা হবে, এইখানে থাকলেও কিন্তু মোট তড়িৎ ফ্লাক্স সেম হবে সেই আধানটা। কিন্তু এটার ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রবল সেম হবে, এটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ফ্লাক্স সমান হবে না। তড়িৎ ফ্লাক্স নয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটার ক্ষেত্রে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি হবে, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কম হবে। এটা যেহেতু কেন্দ্রে আছে, দূরত্ব সব ক্ষেত্রে সমান, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সমান হবে। মনে থাকবে কতগুলো পয়েন্ট, এগুলো পয়েন্টগুলো জিজ্ঞেস করে। যদি বলে বাইরে এই যে কিউ আধানটা যদি থাকে তাহলে গোটা এই তলটাতে তড়িৎ ফ্লাক্স শূন্য, কিন্তু যদি কোনো একটা ক্ষুদ্র তল দেয় তাহলে কিন্তু তার মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স যাবে। ক্ষুদ্র তল দিলে তার মধ্যে কিন্তু তড়িৎ ফ্লাক্স যাবে, কিন্তু গোটা তল যখন বলবো তখন যতটা তড়িৎ ফ্লাক্স যাচ্ছে ততটাই তো বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। ঠিক আছে, চলো নেক্সট। গাউসের উপপাদ্যের প্রমাণ। গাউসের উপপাদ্য প্রমাণের জন্য মনে করো এইটা হচ্ছে আমাদের গাউসীয় তল। তো এটা একটা বদ্ধ তল। বদ্ধ তল মানে গাউসীয় তল, যে কোনো শেপের নিতে পারি। আমি গোল না নিয়ে মনে করো এরকম একটা শেপের গাউসীয় তল নিলাম, এইখানে মনে করো একটা কিউ আধান নিলাম। ঠিক আছে, এবার এই কিউ আধান থেকে মনে করো এই যে বদ্ধ তল তার মধ্যে এইখানে ছোট্ট করে একটা ক্ষেত্রফল নিলাম, যার ডিরেকশন মনে করো এই দিক বরাবর। তাহলে এইটা হচ্ছে ডিএস এর ডিরেকশন, ক্ষেত্রের ডিরেকশন। এই আধানটার জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর ই। ঠিক আছে, তাহলে এই আধানটার জন্য এইখানটাতে কতটা তড়িৎ ফ্লাক্স হবে সেটাকে যদি ডিফাই বলি তাহলে সেটা কত হবে, ই ডট ডিএস, তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা অনুযায়ী ই ডট ডিএস। তাহলে গোটা তলটার জন্য কত তড়িৎ ফ্লাক্স হবে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এটাকে আরেকটু ভাঙি, ডিফাই সমান ই এর জায়গায় লিখতে পারি Q/4πε0 r² ইন্টু r ক্যাপ ডট ডিএস। এটা ইলেকট্রিক ফিল্ড, এই কিউ আধানের এই দূরত্ব যদি আর হয় তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, Q/4πε0 r² ইন্টু r ক্যাপ ডট ডিএস। এই ডট ডিএসটাকে যখন আমরা ভাঙবো তাহলে ডিফাই সমান হবে Q/4πε0 r ক্যাপ ডিএস মানে হচ্ছে ডিএস কস থিটা বাই r²। এটা দেখো চেনা চেনা লাগছে না, এটা লাগছে না ঘনকোণ। তাহলে ডিফাই সমান লিখতে পারি Q/4πε0 ইন্টু ডি ওমেগা। ডি ওমেগাটা কি, ডি ওমেগাটা হচ্ছে যে এই তলটা এই কেন্দ্রে কতটা ঘনকোণ তৈরি করে। ঠিক আছে, আর এই কোণটা হচ্ছে থিটা, এই দিকটা আর ক্যাপ ডট ডিএস যখন করব তখন ডিএস কস থিটা হয়ে যাবে। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, Q/4πε0 থাকলো ইন্টিগ্রেশন ডি ওমেগা হবে। ইন্টিগ্রেশন ডি ওমেগা মানে হচ্ছে বদ্ধ তলের ভেতরের কোনো একটা বিন্দুতে মোট ঘনকোণ, সেটা আমরা এক্ষুনি প্রমাণ করলাম 4π।
তাহলে Q/4πε0 ইন্টু 4π কেটে গেল, তাহলে Q/ε0 হয়ে গেল। তাহলে ফাই সমান কী হবে? Q/ε0। দেখেছো, গাউসের সূত্র প্রমাণ হয়ে গেল। এবার আধানটা যদি বাইরে থাকতো, আধানটা যদি এইখানে থাকতো, সেক্ষেত্রে যতটা তড়িৎ ফ্লাক্স ঢুকতো ততটাই বেরিয়ে যেত। যদি যেটা তড়িৎ ফ্লাক্স যেটা ঢুকছে সেটাকে যদি প্লাস বলি, যেটা বেরিয়ে যাচ্ছে সেটা মাইনাস হবে। অতএব সে কটাকে যোগ করলে মোট তড়িৎ ফ্লাক্স তলের মধ্যে দিয়ে শূন্য হবে। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট চলো দেখি গাউসীয় তল। গাউসীয় তল কি? গাউসীয় তল হচ্ছে একটা কাল্পনিক তল। কাল্পনিক তলের কেন দরকার হলো? আমরা গাউসের যে উপপাদ্য সেটা যখন প্রয়োগ করব তখন আমাদের একটা বদ্ধ তল দরকার হয়, কারণ গাউসের উপপাদ্য বদ্ধ তলের ক্ষেত্রে প্রযোজ্য। এখন বদ্ধ তলটা তো যেমন খুশি তেমন নিলে হবে না, আমাকে বদ্ধ তলটা এমনভাবে চয়েস করতে হবে যাতে প্রতিসাম্য থাকে। ঠিক আছে, যে বদ্ধ তলটা কল্পনা করলে আমাদের তড়িৎ ক্ষেত্রটা বার করতে সুবিধা হয়। তাহলে এই ধরনের একটা কাল্পনিক তল, যে তলে আমাদের তড়িৎ ক্ষেত্র বার করতে সুবিধা হয়, সেই কাল্পনিক তলটাকে বলা হয় গাউসীয় তল। যেমন যখন আমাকে বিন্দু আধান দেবে তখন যদি বলে গাউসীয় তল কল্পনা করো, তখন সেই বিন্দু আধানটাকে কেন্দ্র করে একটা গোলাকার গাউসীয় তল কল্পনা করব। কেন? তার কারণ এইটা যদি কেন্দ্রে থাকে, এখানে ধরি কেন্দ্র, এটা যদি কেন্দ্রে থাকে তাহলে গাউসীয় তলের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবল সমান হবে, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যেমন যদি এরকম দেয়, এরকম তারের মধ্যে আধান আছে, পজিটিভ আধান আছে, দিয়ে যদি আমাকে বলে যে তুমি এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রবল বার করো কোন একটা ডিস্টেন্সে, তাহলে সেক্ষেত্রে আমরা বদ্ধ তলটা বা গাউসীয় তলটা এরকম চোঙাকৃতি কল্পনা করব। ঠিক আছে, তাহলে যখন আমাদের সুবিধা অনুযায়ী প্রতিসাম্য ঠিক রেখে যে বদ্ধ তল কল্পনা করা হয় তড়িৎ ক্ষেত্র প্রবল বার করার জন্য, সেইটাকে বলবো গাউসীয় তল। গাউসীয় তল কিন্তু পুরোপুরি কাল্পনিক একটা বদ্ধ তল। ঠিক আছে, চলো দেখি গাউসের উপপাদ্য। বলে যে সুষমভাবে আহিত এটি দীর্ঘ ঋজু পরিবাহের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবল। তো মনে করো এরকম একটা তার আছে, ঠিক আছে, এরকম একটা তার আছে, সুষমভাবে দীর্ঘ ঋজু তার। ঠিক আছে, এটাকে মনে করো আহিত করেছি, পজিটিভ চার্জে দিই। তো আমি চাইছি যে এই তারটা থেকে আর দূরত্বে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রবল কত হবে বার করতে। ঠিক আছে, ওইখানে কত হবে ইলেকট্রিক ফিল্ড বার করতে। তো আমি কি করব বললাম, ওই যে একটা কাল্পনিক তল, বদ্ধ তল কল্পনা করতে হবে, গাউসীয় তল কল্পনা করতে হবে। এই ক্ষেত্রে সেই গাউসীয় তলটা হবে চোঙাকৃতি, এরকম চোঙাকৃতি, এরকম চোঙাকৃতি, যার অক্ষটা হবে তারটা। ঠিক আছে, আমার একটু এদিকে হেলে গেছে, তোমরা যখন আঁকবে তখন একটু বুঝে শুনে আঁকবে, এদিকটা ছোটো করে, চলো ভালো করে আঁকি। আবার ওইদিকে হেরে গেল। ঠিক আছে, যাই হোক, তাহলে এরকম একটা কাল্পনিক বদ্ধতল। তাহলে এই ক্ষেত্রে তলটা হচ্ছে চোঙাকৃতি। আমি যদি এই তলে তড়িৎ ক্ষেত্র প্রবল তড়িৎ ক্ষেত্র দেখি, আমি যদি এই তলে তড়িৎ ক্ষেত্র দেখি, তাহলে তড়িৎ ক্ষেত্রটা এই তলকে এরকম হবে, তড়িৎ ক্ষেত্রটা ঠিক আছে এরকম হবে, যেহেতু পজিটিভ চার্জ সেইটা এরকম হবে। তো আমি যদি দেখি তাহলে এই চোঙাকৃতি যে তলটা কল্পনা করেছি তার তিনটে তল আছে, একটা ওপরের একটা সমান্তল গোলাকার, একটা বক্রতল, আর নিচের একটা সমান্তল গোলাকার। ঠিক আছে, তো এই তলটাতে ফ্লাক্স শূন্য, কারণ এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা স্পর্শকীয়ভাবে গেছে। এই তলটাতেও ফ্লাক্স শূন্য, আর এই তলটাতে ফ্লাক্স কত হবে, চোঙাকৃতি যে তলটা আছে সেইটাতে ফ্লাক্স কত হবে, ফ্লাক্স হচ্ছে EdS। ঠিক আছে, তো গোটা তলের জন্য যদি দেখি, একটা জিনিস বুঝতেই পারছি, যেহেতু এই তলটা এই যে তারটা আছে তারটা থেকে সমান দূরত্বে অবস্থিত, তাই জন্য এই চোঙাকৃতি যে তলটা আছে তার প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কিন্তু সমান হবে। তাহলে ফাই সমান কত হবে, ইন্টিগ্রেশন EdS। ইটা তো এই জন্য বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন DS যখন করব তখন এই চোঙাকৃতি তলটার ক্ষেত্রফল হচ্ছে E × 2πRL, যেখানে এলটা হচ্ছে এই যে
চোঙটা নিয়েছি সেই চোঙটার দৈর্ঘ্য, তাহলে 2πr, যেখানে এই ব্যাসার্ধটা হচ্ছে r, তাহলে 2πr ইন্টু এল। তাহলে এইটা হচ্ছে গাউসীয় তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। ওপরে আর নিচে তড়িৎ ফ্লাক্স শূন্য, তাহলে এইটাই মোট তড়িৎ ফ্লাক্স। তো বলছে গাউসীয় উপপাদ্য বলছে যে এই যে মোট তড়িৎ ফ্লাক্স পেয়েছি, এইটা ওই গাউসীয় তলের ভেতরে যে আধানটা আছে বাই এপসাইলন জিরো। মনে করলাম যে এই তারটার প্রতি একক দৈর্ঘ্যে ল্যামডা করে আধান আছে, তাহলে রৈখিক আধানটাকে ধরে নিলাম ল্যামডা, রৈখিক আধান ধরলাম ল্যামডা। তাহলে এই গাউসীয় তলের ভেতরে এল দৈর্ঘ্য আছে, তাহলে এল দৈর্ঘ্যে আধান কত আছে, কিউটা কত হবে, ল্যামডা ইন্টু এল বাই এপসাইলন জিরো। তাহলে ই সমান কত হবে, কিউ বাই এই এলটা কেটে যাবে, 2π এপসাইলন জিরো আর। তাহলে এইটাই হচ্ছে এর ইকুয়েশন। দেখেছো, একটা গাউসীয় তল কল্পনা করে খুব সহজেই আমরা তড়িৎ ক্ষেত্রফলগুলো বার করে ফেললাম। এটা কিন্তু এমনি এমনি করা যেত না, খুব কঠিন ব্যাপার ছিল। করা যেত ইন্টিগ্রেশন করে, অনেক কিছু করে করা যেত। সুষমবাহিত পাতলা গলীয় খোলক বা ফাঁপা গোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবল এবং তার লেখচিত্র। তো মনে করো এরকম একটা গলীয় খোলক আছে, খোলক, ঠিক আছে। এই খোলকে এইখানে আধান দিয়েছি। খোলকই হোক বা কোনো পরিবাহী বলই হোক না কেন, যখনই আধানটা দেবো সেই আধানটা কিন্তু বাইরের পৃষ্ঠে থাকবে, সে কিন্তু ভেতরে ঢুকবে না, যদি পরিবাহী গোলক হয় বা খোলক হয়। তো আমরা দু জায়গায় ইলেকট্রিক ফিল্ড বার করব, একটা হচ্ছে বাইরে আর একটা হচ্ছে ভেতরে। চলো প্রথমে বার করি বাইরে। তো বাইরে এর জন্য আমরা একটা গাউসীয় তল কল্পনা করব, সেটা এরকম। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় গাউসীয় তল। কালার চেঞ্জ হলো না, ঠিক আছে। তাহলে এইটাতে আধান দিয়েছি, আর এইটা হচ্ছে আমাদের কাল্পনিক গাউসীয় তল। এইটা হচ্ছে আমাদের কাল্পনিক গাউসীয় তল, ঠিক আছে। আমাকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, ওই জন্য আর ব্যাসার্ধ নিয়ে একটা গাউসীয় তল কল্পনা করলাম, ঠিক আছে। তাহলে এই গাউসীয় তলে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, সেটা হচ্ছে ই ইন্টু 4πr², ঠিক আছে। এর প্রতিটা পৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ড যেহেতু সমান, তাহলে ফ্লাক্স কী করে বার করবো, ই ইন্টু এই গোলাকার যে গাউসীয় তল কল্পনা করেছি তার ক্ষেত্রফল, তাহলে ই ইন্টু 4πr²। এইটা সমান হবে কিউ বাই এপসাইলন জিরো, তাহলে কারণ ভেতরে গাউসীয় তলের ভেতরে কিউ আধান আছে, তাহলে সেক্ষেত্রে ই সমান হয়ে যাবে কিউ বাই 4π এপসাইলন জিরো r², ঠিক আছে। এবার যদি আমাকে বলে ভেতরে, তাহলে ভেতরে যখন বলবে তখন আমাদের গাউসীয় তলটা ভেতরে হবে, ঠিক আছে। যখনই আমাদেরকে বলবে যে ভেতরে গাউসীয় তল ঠিক সেন্টারে এরকম, যখন এই তলটা এই গাউসীয় তলটাতে নেব, মনে করো এই, তখন আমাদের বলে দিয়েছে এই দূরত্বে কত হবে, তখন আমাদের গাউসীয় তল এইটা হবে। তাহলে এইটার ক্ষেত্রে ফ্লাক্স কত হবে, ই ইন্টু 4πr²। এইটা তোমার জিরো হবে, কারণ এই যে গাউসীয় তলটা আছে তার ভেতরে কোনো আধান নেই, তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। তাহলে আউটসাইড হবে এইটা আর ইনসাইড হবে এইটা, তাহলে ই আউটসাইড হচ্ছে কিউ বাই 4π এপসাইলন জিরো r², আর ই ইনসাইড সেটা জিরো হবে। আমরা যদি এটাকে লেখচিত্র অঙ্কন করি, এটা আর, এদিকে ই, যদি এই গোলকটার ব্যাসার্ধ বড় হাতের আর হয়, এইটা যদি বড় হাতের আর হয়, তাহলে আর দূরত্ব পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড জিরো, আর দূরত্ব পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড জিরো। তারপরে ইলেকট্রিক ফিল্ড হঠাৎ বেড়ে যাচ্ছে, কতটা বাড়ছে, কিউ বাই 4π এপসাইলন জিরো r², এবং তারপর এরকম করে কমতে থাকছে। তাহলে এইখানটাতে ই প্রপোর্শনাল টু 1/r², ঠিক আছে। তাহলে এইভাবে লেখচিত্র, এটা হচ্ছে লেখচিত্র। 0 থেকে r পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড 0, তারপর আর এর পর ইলেকট্রিক ফিল্ড 1/r² সমানুপাতিক, মানে r² ব্যস্তানুপাতিক, এবং এই পয়েন্টে অর্থাৎ পরিবাহীর পৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ড মান সব থেকে বেশি কিউ বাই 4π এপসাইলন জিরো r²। যত দূরে যাব তত ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে কমবে। নেক্সট দেখি চলো।
সুষমভাবে আহিত একটি নিরেট কুপরিবাহী গোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এখন আমাকে যে যে ইয়েটা দিয়েছে, যেটা দিয়েছে সেটা এখন নিরেট গোলক এবং আধানটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, ভেতরে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে। তো আমি ধরলাম, ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরলাম যে ধরি আধান ঘনত্ব হচ্ছে রো, আর এইটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা ধরলাম আর। তো আমি মনে করো প্রথমে বাইরে বার করতে চাইছি, বাইরে কত হয় সেটা আমরা দেখতে চাইছি। তাহলে আমরা কি করব, বাইরে এরকম একটা গাউসীয় তল কল্পনা করব। আর দূরত্বে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইব যেটা বাইরে অবস্থিত, তার জন্য আমরা এরকম একটা গাউসীয় তল কল্পনা করব। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি ইকুয়েশন লিখি E × 4πr², এটা হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফিল্ড ইন্টু ক্ষেত্রফল সমান কত হবে, ভেতরে মোট আধান, ভেতরে আধান Q/ε0 হবে। তাহলে E আউটসাইড যেটা হবে সেটা হচ্ছে Q/4πε0r²। এটা সোজা ইজি। এবার যখন আমরা ভেতরটাকে ধরব তখন আমাদের গাউসীয় তলটা এরকম গাউসীয় তল একটা কল্পনা করতে হবে, ভেতরে আছে, ঠিক আছে, ভেতরের গাউসীয় তলটা কল্পনা করতে হবে, গাউসীয় তলটা এখন ভেতরে। তাহলে এখন যদি আমরা প্রয়োগ করি গাউসের সূত্র E × 4πr² সমান, এখন কিন্তু শূন্য হবে না, কারণ এখন যে আধানটা সেটা কিন্তু ভেতরেও আছে। ভেতরে কত আধান আছে, যদি এই দূরত্বটা r হয় তাহলে এখন এই গোলকটার মধ্যে কত আধান আছে, 4/3πr³ × ρ/ε0। যেহেতু আধান ঘনত্ব হচ্ছে রো, তাহলে এইখানকার মোট আয়তন হচ্ছে 4/3πr³, রো করে আধান আছে, তাহলে মোট আধান 4/3πr³ × রো হবে। বোঝা গেল? তাহলে E = কত হবে, r² কাটবে, 4πr² কাটবে, তাহলে 4 কাটলো, পাই কাটলো, r² কাটলো, তাহলে এখানে r থাকলো। তাহলে কি পড়ে থাকলো, ρ/ε0 × r। ঠিক আছে, এবার রো এর জায়গায় লিখতে পারি Q/4/3 বড় হাতের r কিউ, তাই তো। রো এর জায়গায় লিখতে পারি আধান বাই আয়তন, তাহলে কিউ এর জায়গায়, রো এর জায়গায় আমরা এটা বসাতে পারি। তাহলে সেটা কি হবে, রো এর জায়গায় যদি ওটা বসাই, 3টা তো এইদিকে চলে আসবে, তাহলে 3Q/4πr³, এটাকে যদি আমি বসিয়ে দিই এখানে, তাহলে হবে 3Q/4πε0r³ × r। তাহলে এবার যদি আমরা লেখচিত্রটা টানি, এখানটা হয়ে যাবে, এখানে r, এখানে E। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে r দূরত্ব পর্যন্ত এটা হচ্ছে ইনসাইড, ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা r এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এরকম বাড়বে। তারপরে r² এর সঙ্গে ব্যস্তানুপাতিক, আউটসাইড হচ্ছে r² এর সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ তারপরে এরকম করে কমতে শুরু করবে। এবং এইখানে যে ইলেকট্রিক ফিল্ডের মান হবে সেটা হচ্ছে Q/4πε0r²। এখানেও ছোট হাতের আরের জায়গায় বড় হাতের আর বসাও, দেখো একটা আর কেটে যাবে, দিয়ে তোমার এইটা চলে আসবে। আচ্ছা, একটা জিনিস আমি ভুল লিখেছি, এখানে একটা 3 আসবে, দিয়ে এই তিনটা কেটে যাবে, এই জায়গাটা একটু ভুল করেছি, এটা ঠিক করে দিলাম, ঠিক আছে, নাহলে মিলছে না। যখনই মিলবে না তখনই বুঝতে হবে যে কোথাও একটা, এই 3টা নিচে ছিল 3ε0, যখন রো এর মানটা বসাবো রো এর এই 3টা আর এই 3টা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন, এটা নিরেট গোলকের ভেতরে এবং বাইরে। চলো নেক্সট, সুষমভাবে আহিত একটি বিস্তৃত সমতল পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো এখন আমাকে পাত দিয়েছে একটা, এরকম একটা পাত, দিয়েছে, ঠিক আছে। এই পাতটা সুষমভাবে আহিত, অর্থাৎ এর তলমাত্রিক ঘনত্ব বলেছে সিগমা, ঠিক আছে। তাহলে এর জন্য আমাদের খুব নিকটে, খুব কাছে ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা আমাদের বার করতে হবে। তাহলে এটা বার করার জন্য আমরা একটা যে গাউসীয়
তলটা নেবো সেটা হচ্ছে এরকম চোঙাকৃতি, ঠিক আছে, এরকম চোঙাকৃতি, বুঝা গেল? এরকম চোঙাকৃতি একটা তল কল্পনা করবো, এবারে চোঙাকৃতি তল কল্পনা করবো, বুঝছো? যে চোঙাকৃতি তলটা এইখানটায় ছেদ করেছে এই তলটাকে। এবার চোঙাকৃতি তলের এই নিচের যে ক্ষেত্রফল সেটাকে ধরবো ডিএস। এখন এখানে সিগমা করে আধান আছে, আমরা এই ইলেকট্রিক ফিল্ডটা এই দিক বরাবর হবে এখানে, আর নিচে ইলেকট্রিক ফিল্ডটা এই দিক বরাবর হবে। খেয়াল রাখতে হবে যে চোঙটা কল্পনা করেছি সেই চোঙটা যতটা উপরে আছে ঠিক ততটা যেন নিচে থাকে, তাহলে এখানে যা ইলেকট্রিক ফিল্ড হবে এখানেও তাই ইলেকট্রিক ফিল্ড হবে। যে গোলাকার পৃষ্ঠটা আছে মানে বক্র পৃষ্ঠ যেটা আছে সেখানে ফ্লাক্স শূন্য হবে, কারণ সেখানে ইলেকট্রিক ফিল্ডে স্পর্শকীয়ভাবে ছেদ করবে। তাহলে মোট যে ফ্লাক্স যেটা হবে সেটা হচ্ছে 2 × EDS। এটার জন্য EDS, কারণ এটা যদি ডিএস হয় তাহলে এটাও ডিএস হবে, তাহলে এখানে দিয়েও ফ্লাক্স হবে EDS, এখান থেকে ফ্লাক্স হলো EDS, তাহলে 2 EDS। তাহলে আমরা লিখতে পারি 2 EDS = Q/ε0 গাউসীয় উপপাদ্য অনুযায়ী। কিউটা কত? যেহেতু সিগমা করে আধান আছে এইখানে যে পৃষ্ঠটার ক্ষেত্রফল ডিএস, তাহলে সিগমা ds/ε0। তাহলে ই সমান কত হবে? ডিএস কেটে গেল, তাহলে সিগমা/2ε0। তাহলে এইটাই হচ্ছে কোনো অসীম বিস্তৃত সমতল পাতের খুব কাছে তড়িৎ ক্ষেত্র প্রবলের রাশিমালা। ঠিক আছে, চলো এবার কয়েকটা অঙ্ক করব। কুলম্বের সূত্র অত কত ইম্পর্টেন্ট নয়, আগের দিনে আগে সব আসতো, এখন আর সব নাই। এখন কতগুলো অঙ্ক করি, তার আগে এটা জিনিসটা বুঝি যে কোনো একটা পরিবাহীকে যদি একটা পরিবাহী মনে করবে, ঠিক আছে, পরিবাহীকে যদি একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাহলে তার কী অবস্থা হবে? দেখো এইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড হয়, ঠিক আছে, আমাদের এইদিকে যদি এইদিকে ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কী করবে? ইলেকট্রিক ফিল্ড যে পজিটিভ আধান আছে তাকে ঠেলবে আর নেগেটিভ ইলেকট্রিক ফিল্ডকে আকর্ষণ করে। এটা জানি যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে Q × E। তাহলে পজিটিভ আধান হলে সেই ইলেকট্রিক ফিল্ডের দিকে বল অনুভব করবে, তাহলে পজিটিভ আধানগুলো সব এইখানে গিয়ে জমা হবে, ওই জন্য এইগুলো সব পজিটিভ হয়ে গেছে। আর নেগেটিভ আধানগুলো সব ইলেকট্রিক ফিল্ডের দিকে যেতে চাইবে, তাহলে এইখানে সব নেগেটিভ আধানগুলো জমা হবে। তার ফলে পরিবাহী পৃষ্ঠের ভেতরে যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, বহিস্থ ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে তার উল্টো দিকে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। এটা হচ্ছে ই ইনসাইড, যেটা পরিবাহী নিজে তৈরি করেছে। কিসের মাধ্যমে? আবেশের মাধ্যমে। আবেশের মাধ্যমে ওর মধ্যে যে আধানগুলো তৈরি হয়েছে সেই আধানগুলো এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করেছে। তাহলে এই পরিবাহীর ভেতরে টোটাল যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা শূন্য হয়ে যাবে। তার কারণ কি? বাইরে ইলেকট্রিক ফিল্ডটাও পাস করছে, আবার এই নিজে একটা ভেতরে ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে। দুটো সমান এবং বিপরীত হবে, তার ফলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য হয়ে যাবে। এটা কেবলমাত্র পরিবাহীর জন্য হবে। আমরা পরবর্তীতে ক্ষেত্রে দেখব যে পরিবাহী ছাড়া অন্য কোনো জিনিস হলে তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ড, ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য হয় না, কিছুটা না কিছু ইলেকট্রিক ফিল্ড থেকে যায়। ঠিক আছে, চলো অঙ্ককে দেখি। এল বাহু বিশিষ্ট একটি ঘনকের প্রত্যেকটি তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান কত? তাহলে একটা ঘনক দিয়েছে, এরকম একটা ঘনক দিয়েছে। তো ঘনকের এই কেন্দ্রে মনে করো কিউ আধান আছে, কিউ আধান আছে দিয়ে বলেছে প্রত্যেকটা তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত? এমনিতে তড়িৎ ফ্লাক্স যেটা হয় সেটা হচ্ছে Q/ε0। ঘনকের 6টা তল আছে, তাহলে 6টা তলের মধ্যে দিয়ে Q/ε0 সংখ্যক ফ্লাক্স যাবে। তাহলে একটা তলে কত যাবে? অতএব φ' সমান Q/6ε0। 6টা তলের মধ্যে Q/ε0 হলে যদি শুধু বলে এই তলটার মধ্যে দিয়ে কত যাচ্ছে, তাহলে এটা তো 6টা তলের একটা তল, তাহলে 1/6 হবে। নেক্সট, একটি বদ্ধতলের মধ্যে দিয়ে মোট বহির্মুখী ফ্লাক্স হচ্ছে এত, বদ্ধতলের ভেতরে মোট আধানের পরিমাণ কত? খুব সোজা অঙ্ক, φ সমান Q/ε0। তাহলে Q সমান কত হবে? ε0 × φ। ε0 মান হচ্ছে 8.85 × 10⁻⁻12, আর ফ্লাক্সের মান হচ্ছে 4 × 10⁻4। 4 × 5 = 20, 0, 4 × 32 = 34, 4 × 32 = 3 35 × 10⁻⁻8 কুলম্ব। ঠিক আছে, চলো নেক্সট।
একটি সুষমভাবে আহিত অসীম দৈর্ঘ্যের ঋজু তার থেকে 4 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? তারটির প্রতি একক দৈর্ঘ্যে আধান ঘনত্ব হচ্ছে এত। তো আমরা এক্ষুনি দেখলাম যে ই যেটা হয় তারের জন্য সেটা হচ্ছে কিউ বাই 2πε0r, কিউ না ল্যামডা বাই, কিউ না ল্যামডা বাই, ঠিক আছে। তো এটাকে লিখতে পারি 2 ল্যামডা বাই 4πε0r। তার মানে 2 ইন্টু ল্যামডার মান কত দিয়েছে? 2 ইন্টু 10⁻17। 4πε0 জন্য ওপরে হবে 9 ইন্টু 10⁹, আর 8টা দিয়েছে কত? 4 সেন্টিমিটার দূরে, তার মানে 4/100 মিটার করতে হবে। তো 4/100 মানে 100টা আবার ওপরে চলে গেল, 2 2 4 কেটে গেল, তার মানে 9 ইন্টু 10⁻9 10 11, তাহলে -6 এত নিউটন পার কুলম, ঠিক আছে। 9 10 11 ক্যালকুলেশন করতে গিয়ে ভয় লাগে। 0.2 মিটার ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্রে 5 × 10 মানে 6 কুলম আধান আছে। গোলকের পৃষ্ঠদেশের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? ফাই জানতে চেয়েছে, মোট তড়িৎ ফ্লাক্স Q/ε0। এইটা ফালতু দিয়েছে, এটা আমার কোনো দরকার নাই। 5 × 10⁻6 হচ্ছে কুলম। গোলকের পৃষ্ঠদেশের মধ্যিকান্ত অথবা গোলকের কেন্দ্রে আছে, ε0 মান হচ্ছে 8.85 × 10⁻12। তার মানে এটা 5 বাই, এটাকে 9-এর কাছাকাছি ধরি, ঠিক আছে। 9-এর কাছাকাছি ধরি, পরে একটু বাড়িয়ে দেবো, 10⁻6 হবে। এটা কত হবে? 0.5945, আবার 50, তাহলে এই 0.6-এর কাছাকাছি হবে, ঠিক আছে। 8×6 = 48, হ্যাঁ। তাই এটা দেখবে যে এটা ক্যালকুলেশন করলে ওই আমি যদি 8.85 দিতাম তাহলে 0.6 × 10⁶ নিউটন মিটার স্কোয়ার পার কুলম, ফ্লাক্সের একক। নেক্সট, লাস্ট প্রশ্ন। কোন স্থানে এত প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে? 0.5 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাতকে YZ তলে এবং XY তলের সমান্তরালে ধরলে তার মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত? এখন আমরা সোজা অঙ্ক করব, এখন খুব টাফ করবো না। যখন আমরা প্র্যাকটিস করব তখন অনেক টাফ অঙ্ক করব। তো ইলেকট্রিক ফিল্ডটা দিয়ে দিয়েছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রফল সম্পর্কে আইডিয়া যায়। তো এটা x, এটা y, এটা z ধরি। তাহলে প্রথম যে তলটা দিয়েছে সেটা হচ্ছে YZ তল। YZ তলটা মানে এরকম তল, এটা হচ্ছে YZ তল। তাহলে YZ তলের যে ডিরেকশন, YZ তলের যে ডিরেকশন সেটা এই দিক বরাবর হবে, i ক্যাপ বরাবর হবে। তাহলে প্রথমে যে ডিএসটা দিয়েছে মানে এরিয়াটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 0.5 মিটার স্কোয়ার। তাহলে 0.5-এর স্কোয়ার i ক্যাপ, YZ তলে মানে i ক্যাপ, তাহলে সমান 0.25 i ক্যাপ। তাহলে ফ্লাক্স কত হবে? E.ds হলে 0.25 × 2, তাহলে 2 × 0.25 মানে হবে 0.5 নিউটন মিটার স্কোয়ার পার কুলম, ঠিক আছে। 2 নম্বরে আমাদের যে তলটা দিয়েছে সেটা হচ্ছে XY তল, মানে এইরকম তল। XY তলের ডিরেকশন হচ্ছে k ক্যাপ বরাবর। তাহলে 2 নম্বর তলের যে ডিএসটা দিয়েছে, এরিয়াটা যেটা দিয়েছে, এস লিখলেও হতো, সেটা হচ্ছে 0.25, এরিয়াটা সেম কিন্তু এটা ডিরেকশন হচ্ছে k ক্যাপ বরাবর। অর্থাৎ এক্ষেত্রে ফ্লাক্সটা E.ds যদি করে বার করি তাহলে দেখো 0 হবে, কারণ ইতে কোনো k ভেক্টর নাই। মানে ডট প্রোডাক্ট করলে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গাউসের উপপাদ্য, খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য যার সাহায্যে সহজে ইলেকট্রিক ফিল্ড বার করা যায় এবং এখান থেকে অনেক কোশ্চেন দেয়। পরের দিন আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন এখান থেকে সলভ করব, ঠিক আছে।